গুড ইভিনিং সবাইকে সবাইকে 45তম বিসিএস লিখিত ফুল কোর্সের আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমাদের কথা হবে পরীক্ষার কৌশল, মানে কিভাবে আপনারা পরীক্ষাতে ভালো করতে পারেন বা কিভাবে আপনারা টাইম ম্যানেজ করে পরীক্ষা দিলে ভালো করবেন, ওভারঅল সবকিছু ব্যাপারে। তো আমাদের সাথে ভাইয়া অলরেডি যুক্ত হয়ে আছেন। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, কেননা অনেকেই এখন আপনারা যুক্ত হচ্ছেন। আমরা চাচ্ছি সবাইকে নিয়ে একসাথেই ক্লাসটি শুরু করতে। দ্যাটস ওয়াই একটু ক্লাসটা শুরু হতে হয়তো 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। আর এর মধ্যে বলে থাকি, ভাইয়ের সাথে কনভারসেশন করার জন্য আপনারা চ্যাট বক্সটা ইউজ করবেন। আর যদি উত্তরণ সম্পর্কিত কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা চেষ্টা করবেন ক্লাসের শেষের দিকটায় করার জন্য। হ্যাঁ, আমি আছি রিপ্লাই দেওয়ার জন্য। তো ধন্যবাদ, একটু ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, অলরেডি আপনারা অনেকে আমাদের সাথে ফেসবুক থেকেও কানেক্ট হয়েছেন। আশা করি সবাই আমাদের সাথে ভর্তি হয়েছেন, কিন্তু ফেসবুক থেকে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি আমাদের কোর্সে সংযুক্ত হতে চান, আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে, অথবা আমাদের যে উত্তরণের উদ্ভাসন মেশের যে ব্রাঞ্চগুলো আছে সেইখানে গিয়ে আমাদের উত্তরণ অফিস থেকে কথা বলে নিয়ে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারেন। আর সেই সাথে আপনারা চাইলে আমাদের আজকের ক্লাসটি আপনাদের পেজ থেকে শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধবদের দেখাতে পারেন বা যুক্ত হওয়ার সুযোগ করে দিতে পারেন, কেননা যাতে করে তারাও উপকৃত হয়। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাইয়া, তাহলে মনে হয় আমরা শুরু করতে পারি। হ্যাঁ, অবশ্যই আমরা 1-2 মিনিটের মধ্যে শুরু করে দেবো। ওকে ভাইয়া।
সবাইকে স্বাগতম এবং শুভ সন্ধ্যা। আমরা এখনই শুরু করব আজকের প্রোগ্রামটি। আমাকে একটু রেসপন্স করে জানাতে হবে যে আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি, স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এবং আমার ভয়েস আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। এই দুইটা জিনিস একটু ক্লিয়ার করবেন। আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এবং আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। থ্যাংক ইউ। তো আমাদের এন্ড থেকে দুইটাই ঠিক আছে, সাউন্ডও ঠিক আছে এবং স্ক্রিনও ঠিক আছে, শেয়ার করার স্ক্রিনটা। তারপরও যদি কারো সমস্যা হয়ে থাকে আমি একটু রিজয়েন করার জন্য রিকোয়েস্ট করব। একটু রিজয়েন করলে হয়তো বা ঠিক হয়ে যাবে। আমাদের এন্ড থেকে দুইটাই ঠিক আছে। তো আজকে আসলে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো লিখিত। আমি 45 বিসিএস তো অবশ্যই, যেহেতু এটা আমাদের পরবর্তী পরীক্ষা, বাট একটা লিখিত পরীক্ষার কৌশল আসলে কেমন হওয়া উচিত বা আপনারা কিভাবে লিখিতর জন্য প্রস্তুতি নিলে অন্যদের থেকে একটু এগিয়ে থাকবেন সেই চেষ্টাটা করব। তার আগে একটু আপনাদের সাথে বলে রাখি, যারা আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন এবং পরীক্ষার কৌশলটা আমরা আসলে ফেসবুকেও কানেক্টেড করেছি, যারা ফেসবুকের সাথে যুক্ত হতে চান তারা ফেসবুকে দেখতে পারবেন। রিটেনের রিটেনে যারা অ্যাপ্লাই করেছেন কিংবা প্রিলিতে যারা সিলেক্টেড হয়েছেন, প্রিলিতে সিলেক্টেড হওয়ার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন। বেশ কম্পিটিটিভ একটা পরীক্ষা ছিল এবং যেহেতু এইবার প্রায় 12,789, মানে লেস দেন 13,000, 13,000-এরও কম টিকিয়েছে, বোঝা যাচ্ছে যে অন্যান্য বারের চেয়ে এবার মার্ক হয়তো একটু বেশি থাকার কথা। তো এক্স্যাক্টলি কত মার্কস ছিল সেটা আসলে পিএসসি কখনোই বলে না। আমরা যেটাকে আসলে কাট মার্ক বলি, সেটা কিন্তু আমরা একটু আইডিয়া করার চেষ্টা করি যে কাদের কাদের প্রিলি হয়েছে, তাদের নাম্বার কেমন ছিল, এবং সেই অনুযায়ী একটা কাট মার্ক হিসাব করা হয়ে থাকে সাধারণত। এবং হয়তোবা সেই কাটমার্কের +1 বা +2 বা -1 বা -2-র মধ্যে অরিজিনাল নাম্বারটা থাকে। এটা হলো মূল বিষয়। তো এখনো পর্যন্ত আমরা যেটা আইডিয়া করছি, যেহেতু 12,000, 13,000-এরও কম, 12,800-র মতো এবার সিলেক্টেড, হয়তোবা এই মার্কটা 115 বা 14 এরকম ছিল। তো এখনো কনফার্ম করে আমরা বলতে পারছি না। আমরা হয়তো বা আরো একটু কিছুদিন, আরো কিছুক্ষণ সময় আমরা একটু রেজাল্ট অ্যানালাইসিস করব, কারা কারা সিলেক্ট হয়েছে, তাদের এক্সপেক্টেড নাম্বার কেমন ছিল, সবগুলো ক্যালকুলেশন করে আমরা হয়তো আপনাকে হয়তো জানাতে পারবো যে এবারে কাটমার্কটা কেমন ছিল। তো কাটমার্কের পরে এবার মূল বিষয়ে যেটা আসি, বিসিএস পরীক্ষা মানে আমি যদি একদম সহজভাবেই বলি, আসলে বিসিএস পরীক্ষাটা আসলে বিসিএস রিটেন পরীক্ষা। কারণ প্রিলিতে আপনি শুধুমাত্র সিলেক্টেড হবেন মূল বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য। সো মূল বিসিএস পরীক্ষাটাই হলো রিটেন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা। তার মধ্যে রিটেনে যেহেতু 900 মার্কস, আর যারা সাবজেক্টিভ অর্থাৎ বোথ ক্যাডার অ্যাপ্লাই করেছেন তাদের জন্য 1100 মার্কস। সো রিটেনের গুরুত্ব অবশ্যই বোঝা যাচ্ছে অনেক বেশি, ভাইভা থেকেও অনেক বেশি। ভাইভাতে মার্কস কিন্তু 200। তাহলে একই পরীক্ষা যেহেতু সবাই দিবেন, তাহলে কিভাবে কিছু সাবজেক্টে বা কিছু টপিকের উপর যদি আপনি একটু সচেতন থাকেন, কিংবা আমি যদি বলি কিছু সাবজেক্টে আপনি একটু এক্সট্রা কেয়ার নেন, তাহলে আপনি হয়তো অন্যদের থেকে নাম্বারে একটু এগিয়ে থাকবেন। তো সেটা নিয়ে আলোচনা শুরু করব। তার আগে একটু বলে রাখি, আমরা ছোটকালে, আমি পড়ছিলাম, আপনাদের সিলেবাসে ছিল কিনা জানি না, ছোটকালে ইংরেজিতে একটা টপিক ছিল যেটার নাম ছিল এক্সাম স্ট্র্যাটেজি। আপনারা কি জানেন যে এক্সাম স্ট্র্যাটেজির কয়টা পার্ট থাকে? মানে যে কোনো একটা পরীক্ষা দেওয়ার জন্য যদি আপনি স্ট্র্যাটেজিক ভাবে আগান, তাহলে আসলে কয়টা পার্ট থাকা উচিত এক্সাম স্ট্র্যাটেজির? এনি আইডিয়া? চ্যাট বক্সে বলতে পারেন, যারা ফেসবুক আছেন তারা কমেন্ট করে জানাতে পারেন যে এক্সামের স্ট্র্যাটেজি কয়টা থাকতে পারে। তন্ময় তন্ময় ভাইয়া বলছেন যে দুইটা স্ট্র্যাটেজি থাকতে পারে। ওকে, একজন দুইটা বলেছেন, আমরা কি একজনের কথা বিশ্বাস করবো নাকি আমরা আরো কারো নিব? বাকিরা কি মনে করেন এক্সামের স্ট্র্যাটেজি কয়টা থাকা উচিত বা কি কি স্ট্র্যাটেজি থাকা উচিত এক্সামের জন্য? আদনান বলেছেন এই দুইটা থাকবে, একটা হলো এক্সামের আগে এবং এক্সামের সময়। একটু ভিন্নভাবে চিন্তা করেছেন উনি। ওকে, আর কেউ? এক্সামের স্ট্র্যাটেজি কি হতে পারে? বাকিরা একটু কনফিউজ যে আসলে কোনটাকে বলবো। ঠিক আছে, সো এবার আমি যেহেতু বিসিএস এর আলোচনা বিসিএস লিখিতর জন্যই বলি, বিসিএস লিখিতর জন্য আপনারা আসলে এক্সাম স্ট্র্যাটেজিকে দুই ভাগে চিন্তা করতে পারবেন। প্রথমটা তো অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে বা জ্ঞান অর্জন করতে হবে, যেটাকে আমরা নলেজ বলতে পারি।
আর আরেকটা যেটা এটা আসলে বিসিএস এর জন্য বেশ ইম্পর্টেন্ট, শুধু বিসিএস না, যে কোনো রিটেন পরীক্ষার জন্য আসলে এর গুরুত্ব অনেক বেশি, সেটা হলো প্রেজেন্টেশন। এখন নলেজ এবং প্রেজেন্টেশন, নলেজ মানে আমরা জানি যে পড়াশোনা করতে হবে, বেশি বই পড়তে হবে, বেশি ইনফরমেশন জানতে হবে, দ্যাটস ট্রু, এগুলো অবশ্যই জানতে হবে। কিন্তু বিসিএস রিটেনে যে প্রবলেমটা হয় যে আপনি যা শিখেছেন তা কিভাবে প্রেজেন্ট করে আসছেন সেটাও কিন্তু একটা বড় বিষয়। মনে করেন একই একই বই থেকে পড়ে, একই ইনফরমেশন পড়ে কেউ হয়তো বা 5-এ 2 পেলো আর কেউ হয়তো বা 4 পেলো। তো এখন এই 5 নাম্বারের মধ্যে যদি 1 নাম্বার বা 2 নাম্বারের ডিফারেন্স তৈরি হয়, তাহলে বুঝতেই পারতেছেন 900 নাম্বারের মধ্যে রিটেন একটা বড় পার্থক্য তৈরি হতে পারে। তো আজকে আমরা দুইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একটা হলো অবশ্যই নলেজ, নলেজ নিয়ে অবশ্যই পড়তে হবে, প্রচুর পড়তে হবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু যেটা পড়বেন সেটা আসলে কিভাবে প্রেজেন্ট করে আসবেন, আপনার রিটেন প্রেজেন্টেশনটা কেমন হবে, সেখানেও কিন্তু কিছুটা সময় দিতে হবে। ওকে, আচ্ছা, তো আমি আরেকটু ডাইভার্সিফাই করার চেষ্টা করি যে নলেজ বলতে আসলে আমি এখানে কি বোঝাচ্ছি, আসলে কোন জায়গা থেকে পড়তে হবে। তো এই অংশটাকে আমি কয়েকটা পার্ট করে রাখি। একটা হলো অবশ্যই আপনি বিপিএসসির সিলেবাসটা যদি দেখেন, বিপিএসসি রিটেন সিলেবাস, আপনি বিপিএসসি রিটেন সিলেবাস অনুযায়ী আমাদের বই পড়তে পারেন, অথবা আপনি যদি অন্য কোনো বই পড়ার ইচ্ছা থাকে সেটাও পড়তে পারেন। রিটেন অনুযায়ী, মানে রিটেনের একটা সিলেবাস আছে, সেই রিটেন অনুযায়ী আপনি অবশ্যই যে কোনো একটা বই থেকে স্টাডি করলেন। এটাই কিন্তু পরিপূর্ণ আসলে হবে না, মানে বিসিএস এর পরীক্ষা একটা বই পড়ে সবকিছু জানা যাবে এটা আসলে টাফ। সবাই চেষ্টা করে একটু গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য। সো আপনাকে যদি একটু ভালো প্রস্তুতি নিতে হয় তাহলে আপনাকে এর বাইরে গিয়ে আরো কিছু কাজ করতে হবে। তাহলে কি কাজ হতে পারে সেটা? এই নলেজের জন্য আপনার কিছু রেফারেন্স বই পড়তে হবে। এখন রেফারেন্স বই আসলে কি? রেফারেন্স বইয়ের মধ্যে গল্পের বই হতে পারে, উপন্যাসের বই হতে পারে, ভিন্ন ভাষার বই হতে পারে, কিংবা আমি যদি অর্থনৈতিক সমীক্ষা বলি সেটাও কিন্তু একটা রেফারেন্স বুক, সেটা আসলে কোনো মূল বই না। কারণ পিএসসি কখনো বলে না যে আমরা এই অর্থনৈতিক সমীক্ষা বই থেকে প্রশ্ন করব, টপিকগুলো রিলেটেড, বাট ওই বইটা আপনাকে পড়ে রাখতে হবে। কারণ আপনি পরীক্ষা দিবেন হয়তো বা অক্টোবরে, আপনারা জেনেছেন যে অক্টোবরে পরীক্ষা হতে পারে। অক্টোবরের মধ্যে বুঝতেই পারছেন আমাদের বাজেট অধিবেশন শুরু হয়েছে, বাজেট অধিবেশনটা সম্পূর্ণ হবে আমাদের জুনের 1 তারিখই মনে হয় নতুন একটা অর্থনৈতিক সমীক্ষা দেয়া হয়ে গেছে। তো সেটার হয়তো বা বিবিএস যদি একটা আপডেট, ত্রৈমাসিক আপডেট তৈরি করে সেটা আবার আলাদাভাবে পড়তে হবে। এর মধ্যে যদি বাংলাদেশ ব্যাংক কোনো নতুন আপডেট তৈরি করে সেটা পড়তে হবে। বাজেটের পূর্ণাঙ্গ রূপ যেটা সেটা আপনি পেয়ে যাবেন। তো এইগুলো হলো আসলে রেফারেন্স বুক। এবার রেফারেন্স বুক না বলে আমি আসলে রেফারেন্স সোর্স বলি। রেফারেন্স সোর্স বলে সুবিধা কি হবে? মনে করেন আপনি গভর্নমেন্ট চাকরির জন্য যে ইনফরমেশন গুলো দিবেন সেগুলো আসলে গভর্নমেন্ট সোর্স থেকে দেওয়াটাই বেটার, তাই তো? তো এখন গভর্নমেন্ট সোর্স বলতে আসলে কোনগুলো বুঝাচ্ছি আমি? মনে করেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, কিংবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট, কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট, কিংবা মিনিস্ট্রি অফ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট, যেসব ইনফরমেশন আপনার প্রয়োজন হয় আপনি এইসব ওয়েবসাইট থেকে কিন্তু বেশ কিছু সোর্স নিতে পারবেন। তারপর মনে করেন আমাদের যে প্রশ্নগুলো আসে সেখানে রেফারেন্স হিসেবে ওয়ার্ল্ড ব্যাংকের ডাটা দেওয়া যেতে পারে, আইএমএফ এর ডাটা দেওয়া যেতে পারে, এডিবির ডাটা দেওয়া যেতে পারে। তো এগুলো আসলে বেস্ট কোথা থেকে পাওয়া যায়? বেস্ট হলো ওয়েবসাইট গুলো থেকে, যেহেতু ওখানে আপডেটেড থাকে। তাহলে রেফারেন্স বুক বা রেফারেন্স সোর্স আপনাকে অবশ্যই পড়তে হবে নলেজের জন্য, এটা আরেকটা বিষয়। আচ্ছা, এর বাইরে বিভিন্ন কিছু সাবজেক্ট, মানে সব সাবজেক্টে না হলেও সাবজেক্ট অনুযায়ী কিছু বোর্ড বই পড়তে হবে আপনাকে। তো পিএসসি বা বিসিএস এর জন্য তো আসলে পিএসসি কোনো বই তৈরি করে না, কিন্তু আপনি যদি 9-10 বলেন বা ইন্টারমিডিয়েট বলেন, 9-10 ইন্টারমিডিয়েট তো আসলে বোর্ড বই আছে, সাবজেক্ট ভিত্তিক আছে, বিজ্ঞানের জন্য আছে, বাংলার জন্য আছে, পৌরনীতি সুশাসনের বই আছে। তো কিছু বই পড়তে হবে, কারণ ওই বই থেকে হয়তো বা আপনি কিছু ইনফরমেশন পাবেন। তাহলে যে কোনো একটা ফিক্সড সিলেবাস অনুযায়ী আপনাকে পড়াশোনা করতে হবে, বিভিন্ন রেফারেন্স বুক কিংবা রেফারেন্স সোর্স থেকে পড়াশোনা করতে হবে। কিছু সাবজেক্ট বা কোনো একটা সাবজেক্টের একটা টপিকের জন্য হয়তো বা বিশেষ কোনো একটা বোর্ড বই পড়তে হবে। এই সব জায়গা থেকে আপনাকে শুধু পড়াশোনাই করতে হবে, এই হলো একটা কাজ। এবার চলে আসি প্রেজেন্টেশনে। তো আমাকে যদি বলেন আমি আসলে বলবো যে নলেজ গ্যাদারিং এর জন্য আপনার সময় দেওয়া উচিত 50%। আর বাকি 50% আপনি যে নলেজটা গ্যাদার করলেন, যে পড়াশোনাটা করলেন, সেগুলো আসলে কিভাবে ডেলিভার করবেন, ডেলিভারের টেকনিকটার জন্য আপনাকে বাকি 50% সময় দেওয়া উচিত। এতে দুইটা কাজ হবে, যেহেতু প্রেজেন্টেশনে গিয়ে আপনি
কিভাবে প্রশ্নের উত্তর লিখবেন, কোন প্রশ্নের উত্তর কতটুকু লিখা যায়, এই জিনিসগুলো তৈরি করবেন। এতে আপনার একটা রিভিশন কিন্তু হয়ে যাচ্ছে। আপনি তৈরি করছেন মানে কি, আপনার জন্য রিভিশন হচ্ছে। এটা হলো ফার্স্ট টপিক। দেন এই প্রেজেন্টেশনে যেহেতু আপনি তৈরি করছেন, তখন কিন্তু আপনার টাইম ম্যানেজমেন্টটাও শেখা হয়ে যাবে। তাহলে প্রেজেন্টেশনকে আমরা কয়েকটা টপিকে আলাদা ভাগ করতে পারি। একটা হলো অবশ্যই এখানে আপনাকে টাইম ম্যানেজমেন্ট শিখে যেতে হবে, বা টাইম ম্যানেজমেন্ট কোন প্রশ্নের জন্য, কোন পরীক্ষার জন্য কতটুকু টাইম নেওয়া উচিত, সে টাইম ম্যানেজমেন্টটা এই প্রেজেন্টেশনে চলে আসবে। দেন হলো আনসার ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট আর আনসার ম্যানেজমেন্ট কিন্তু ডিফারেন্ট জিনিস। তারপর আমি বলতে পারি হ্যান্ড নোট, সবার নিজের ছোটখাটো একটা নোট থাকা উচিত। অ্যান্ড ফাইনালি রিভিশন। রিভিশনের রিটেনের একটু গুরুত্ব বেশি দিচ্ছি, মানে রিটেনের ক্ষেত্রে রিভিশনটা অনেক বেশি অর্থবহ। তার একটা বড় কারণ হলো প্রিলিতে আসলে একটা সুযোগ বা সুবিধা বেশি থাকে, সেটা হলো 200টা প্রশ্ন। আপনি 200টার মধ্যে যদি 150টা দাগায় আসেন, 50টা নাই দাগান, একেবারে বাদ দিলেন, দাগানো বন্ধ, তাতেও কিন্তু আপনার প্রিলি হয়ে যাবে। কিন্তু এটা কি সম্ভব যে রিটেনের মধ্যে 200 নাম্বারের প্রশ্নের 50 নাম্বার আপনি আনসার না করে চলে আসবেন? এটা তো ভাবাও যায় না। আপনি রিটেনে যদি 50 নাম্বার আনসার না করে চলে আসেন, কোনোভাবে আপনি হয়তো বা ভালো ক্যাডার পাবেন না, বা আপনি হয়তো বা রিটেনে পাসও করবেন না, অথবা করলেও একদম টেনে টেনে পাস করবেন, যার ফলাফল হিসেবে পছন্দ কোনো ক্যাডার আসবেই না, হয়তো বা নন ক্যাডারে চলে যেতে পারে। তাই রিটেনের রিভিশনটা খুব গুরুত্বপূর্ণ। এবার এই যে এত কথা বললাম যে পড়তে হবে, পড়াটাকে কোন কোন সোর্স থেকে পড়তে হবে সেটা বললাম, এবং এরপরে প্রেজেন্টেশনের কথাটা বললাম, যেখানে টাইম ম্যানেজমেন্ট, আনসার ম্যানেজমেন্ট, হ্যান্ড নোট, রিভিশন, এই বিষয়গুলো নিয়ে বললাম। এগুলো তো আসলে তাত্ত্বিক কথা, মানে আমি যাই ওখানে বললাম সবই হলো তত্ত্ব, মানে থিওরিটিক্যাল কথা। এখন এই থিওরিটিক্যাল জিনিসগুলোকে আসলে আপনি প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করবেন আসলে, রিটেনের সিলেবাস অনুযায়ী পড়া মানে কোন জায়গা থেকে পড়া, কিংবা রেফারেন্স বই পড়া মানে আসলে কোন জায়গা থেকে পড়া, কিংবা আনসার ম্যানেজমেন্ট আসলে আমি কি বুঝাচ্ছি, বা হ্যান্ড নোটটা আসলে কি বুঝাচ্ছি, বা রিভিশন দিয়ে আমি কি বুঝাচ্ছি, তাই তো? চলেন একটা সাবজেক্টের উপরে আমরা এই থিওরিটিক্যাল ইস্যুটাকে প্র্যাকটিক্যালি নিয়ে যাওয়ার চেষ্টা করি। যে কোনো একটা সাবজেক্ট বলেন আমাকে, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, যে কোনো একটা সাবজেক্ট বলেন, ওই সাবজেক্টে আমি এই জিনিসগুলোকে ব্যবহার করার চেষ্টা করব। বলেন কোন সাবজেক্টে আপনাদের এই জিনিসটা জানতে ইচ্ছা করতেছে? এনি সাজেশন? আপনারা যেটা বেশি ভোট দিবেন সেটাই আমি করব। ইলিয়াস বলছেন বাংলাদেশ, শুভ বলছেন ইংলিশ, জুবায়ের বাংলাদেশ অ্যাফেয়ার্স বলছেন, আদনান আন্তর্জাতিক। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর উপর ভোট 2টা। ইফাত আবার ইন্টারন্যাশনাল বলে ইন্টারন্যাশনালের উপর 2টা ভোট চলে আসছে। যেখানে ভোট বেশি পড়বে সেটাই করব, যেন এটা বুঝতে পারেন যে আমি আসলে মুখস্থ করে আসিনি। যে কোনো সাবজেক্টে করা যায়, ইংলিশের উপর আসতেছে, বাংলাদেশের উপর আসতেছে। হম, এটা তো আমার জন্য টাফ চয়েস হয়ে যাচ্ছে কোনটার উপর করবো। ইন্টারন্যাশনাল, বাংলাদেশ, এই 2টার উপরে ফোকাস বেশি আছে। আমি ভাবছিলাম আসলে আপনি ইংলিশ বলবেন, বাট ইংলিশের উপর কম আসছে। ফেসবুকে যদিও কয়েকজন ইংলিশ বলছে, বাট ইয়েট বাংলাদেশ আর ইন্টারন্যাশনালের উপর গুরুত্ব বেশি পড়তেছে। আচ্ছা যান, আপনাদের সবাইকে জিতায় দিয়ে আমরা 2টা সাবজেক্টের উপর এই থিওরিটিক্যাল বিষয়টাকে প্র্যাকটিক্যালি চিন্তা করব। বাংলাদেশের উপরও করি, ইন্টারন্যাশনালের উপরেও করি। বাংলাদেশ দিয়ে শুরু করি। একদম বেসিক থেকে চিন্তা করি, যে মাত্র রিটেনের জন্য পড়া শুরু করছেন, আসলে তো মাত্র শুরু করছেন, খুব বেশি দিন আগে তো শুরু করেন নাই। তাহলে একদম বাংলাদেশে কিভাবে প্রস্তুতি রিটেনের জন্য নেওয়া উচিত। প্রথমে বলি, বাংলাদেশে আসলে সময় কত, এটা কয় ঘন্টার পরীক্ষা জানেন তো? এটা হলো 2 আওয়ার্স এর পরীক্ষা, নাকি? বাংলাদেশ 2 ঘন্টার পরীক্ষা না? হম, 4 ঘন্টা, 2 ঘন্টা না, এটাই প্রথমে মাথায় রাখতে হবে। বাংলাদেশ কিন্তু 4 ঘন্টার পরীক্ষা। মার্কস কত? 200। 200 মার্কের পরীক্ষা, 4 ঘন্টার পরীক্ষা। এবার একটু ভেঙে রাখি, ভেঙে লেখা মানে 4 ঘন্টা মানে আসলে কত, 4 × 60 মিনিট, 240 মিনিট।
তো যেহেতু মূল পরীক্ষায় গিয়ে আপনি 100% পারফরমেন্স দিতে পারবেন না, কেউই দিতে পারে না, মূল পরীক্ষায় 100% পারফরমেন্স দেওয়া কারো পক্ষেই সম্ভব না, তাহলে আমরা ধরতে পারি যে 240 মিনিটস যদিও আসলে আপনি সময় পাবেন, বাট আপনি ইউটিলাইজ করতে পারবেন না। তাহলে কত মিনিট? 15 মিনিট মিনিমাম বা 20 মিনিট বাদ দিতে পারি, তাহলে থাকলো 220 মিনিট। এটা হলো কতটুকু সময় আপনি ইউটিলাইজ করবেন। 220 মিনিট সময় আপনি ইউটিলাইজ করবেন 200 মার্কসের জন্য। তাহলে বলেন, একটা ক্যালকুলেশন করে বলেন, পার মার্কসের জন্য আপনি কতটুকু সময় পাবেন? বলেন, 220 কে 200 দিয়ে ভাগ করেন, 1 নাম্বারের জন্য কতটুকু সময় পাওয়া যায়? ম্যাথ যারা প্রিলি টিকছেন তো খুব ফাস্ট করতে পারার কথা। অনেক সময় লেগেছে। 1.2 তো না রে ভাই, 1.2 কিন্তু না, 1.1 হওয়ার কথা। আরো ফাস্ট ম্যাথ করতে হবে। 1.1 মিনিট, মানে 1 মিনিট 10 সেকেন্ড। এইবার একটু পর্যন্ত তো আসলে সবাই করতে পারি, এবার একটু এক্সপেরিয়েন্স আমি ব্যবহার করি। এক্সপেরিয়েন্স ব্যবহারটা কি? আমি এক্সপেরিয়েন্স ব্যবহার থেকে বলতে পারি যে বাংলাদেশে 4 ধরনের কোয়েশ্চেন আসে। 5 মার্কসের প্রশ্ন আসতে পারে, 10 মার্কসের প্রশ্ন আসতে পারে, 15 মার্কসের প্রশ্ন আসতে পারে, 20 মার্কসের প্রশ্ন আসতে পারে। সাধারণত এইরকমই প্রশ্ন আসে, সবগুলো দেখবেন। কয়েকটা প্রশ্ন, মানে কয়েকটা না আসলে অনেকগুলো প্রশ্ন থাকবে 5 মার্কসের। 10 মার্কসের হয়তো বা 2-3টা থাকতে পারে বা 1-2টা থাকবে। 15 মার্কসের একটা থাকতে পারে, 20 মার্কসের হয়তো বা একটা থাকতে পারে বা 2টা থাকতে পারে। তাহলে আপনাকে প্রথমে ক্যালকুলেশন করতে হবে, ওকে ভাইয়া যেহেতু বলছে 5 মার্কসের কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে 5 মার্কসের জন্য আমি সময় পাবো কত? 5.5 মিনিট, মানে 5 মিনিট 30 সেকেন্ড। 10 মার্কসের জন্য আপনি সময় পাবেন কত? 11 মিনিট। 15 জন্য পাবেন কত? 16.5 মিনিট। 20 মার্কসের জন্য সময় পাবেন কত? 22 মিনিট। ঠিক আছে? আচ্ছা, মার্কস জেনে গেলাম, সময়ের ডিস্ট্রিবিউশনটা হয়ে গেছে, হাতে 10-20 মিনিট রেখে দিছি কারণ কিছু ইমার্জেন্সি ব্যাপার থাকে, কিছু সময় হাত চলবে না। তো এক্সট্রা খাতা নিলে সেটাকে স্ট্যাপল করা লাগে, স্কেলিং যদি কেউ করতে চান সেটাও করা লাগে, যদিও স্কেলিং করে থাকার কথা এখনকার যেগুলো খাতা দেয়, বাট স্টিল 10-20 মিনিট আপনাকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, এইবার লেন্থ কতটুকু লিখবেন? আপনাদের কি মনে হয় 5 মার্কসের জন্য আসলে মিনিমাম কতটুকু লেখা উচিত? ম্যাক্সিমামটা আমি বলবো না, হাতের লেখার উপরে ছোট না বড়, স্পিড কেমন, অনেক কিছু ভ্যারি করে, বাট অ্যাটলিস্ট কতটুকু লেখা উচিত 5 মার্কসের জন্য? যদি আপনি 5.5 মিনিট সময় পান তাহলে কতটুকু লেখা উচিত? এনি আইডিয়া? 5 মার্কসের জন্য কতটুকু লেখা উচিত? দুই পৃষ্ঠা? 5 মিনিটে দুই পৃষ্ঠা লেখা যাবে আসলে? 5 মিনিটে কি 2 পৃষ্ঠা লেখা যায়? সম্ভব? আচ্ছা, ফেসবুকে যারা আমার সাথে যুক্ত আছেন তারা কি আমাকে শুনতে পাচ্ছেন? তাদের রেসপন্সটা আমি বুঝতেছি না। যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছেন তারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন তো। জুমেরটা আমি জানি। ওকে, আচ্ছা, রেসপন্স পেয়েছি, আপনাদের ইয়াও পেয়েছি। আচ্ছা, তাহলে আমরা রাফলি যেহেতু বলছিলাম, তাহলে রাফলি চিন্তা করি যে অ্যারাউন্ড 1 পেজ। এক পেজের কেউ হয়তো বা এক পেজ থেকে 4-5 লাইন বেশি লিখবে, কেউ হয়তো বা 1-2 লাইন কম লিখবে। সো রাফলি এটা 1 পেজ চিন্তা করা যায়। তাহলে একইভাবে র্যান্ডম অর্ডারে গেলে এটা হয়তো বা 2 পেজেস, এটা হয়তো বা 3 পেজেস, আর এটা হয়তো বা 4 পেজেস, রাফলি চিন্তা করে আর কি। এবার রাফলির সাথে একটা এক্সট্রা ক্যালকুলেশন করি, যখন নাম্বার খুব বেড়ে যায় চেষ্টা করবেন একটু পার্সেন্টেজ বাড়ায় দেওয়ার জন্য। এটা হয়তো বা 1 পেজ একটু বেশি, এটা তো হাফ পেজ একটু বেশি, এটা তো 1/4 একটু বেশি লেখার চেষ্টা করবেন একটু কষ্ট করে। না, 1 পৃষ্ঠা মানে
একটা প্রশ্ন 5 নাম্বারের জন্য যদি 1 পেজ লেখেন, 10 নাম্বারের জন্য চেষ্টা করবেন 2 পেজের একটু বেশি লেখার জন্য। 3-এর জন্য 3 পেজের চেয়ে আরেকটু বেশি লেখার জন্য, 4 পেজের চেয়ে 20 নাম্বারের জন্য আরেকটু বেশি লেখার জন্য। এটা একটা হিউম্যান সাইকোলজি যে আপনি 1 পৃষ্ঠা লিখছেন, সেটাতে যে স্পিড, একটানা যখন 2 পৃষ্ঠা লিখবেন স্পিড একটু বেশি হওয়ার কথা। একটানা 3 পৃষ্ঠা লিখলে স্পিড আরেকটু বেশি হওয়ার কথা। একটানা 4 পৃষ্ঠা লিখলে স্পিড আরেকটু বেশি হওয়ার কথা। সো পেজ নাম্বার বাড়া উচিত। ওকে, আচ্ছা, তাহলে আউটলাইন হিসেবে আমরা কিছু জিনিস জেনে গেছি, শেষ হয় নাই, অনেক কাজ করতে হবে এখানে। বাংলাদেশকে আরেকটু ডিটেলসে চিন্তা করি। এবার বাংলাদেশে যে প্রশ্নগুলো আসছে রিটেনে, এটাও এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনারা বিগত বছরের প্রশ্ন 1-2 বার দেখলেই দেখবেন আপনাদের কিছু আইডিয়া চলে আসছে যে আসলে কি ধরনের বা কোন কোন টপিকের উপর প্রশ্ন আসে, সেটা একটু জানা উচিত। তো কিছু কমন প্রশ্ন আমি ধরি, বা কিছু টপিক যদি আমি এখানে আলোচনা করি যে কোন কোন টপিকের উপর প্রশ্ন আসে, টপিকগুলো আমি লিখি। একটা টপিক যেটা খুবই গুরুত্বপূর্ণ, হাই মানে ভেরি ইম্পর্টেন্ট, প্রতিবারই পরীক্ষা আসে, সেটা হলো বাংলাদেশের অবস্থানের উপর। বাংলাদেশের অবস্থানের উপর। তো এখান থেকে আসলে কি কি প্রশ্ন আসে, ঘুরে ফিরে এই প্রশ্নগুলো বিভিন্ন ভাবে আসে। একটা হলো ওই অবস্থানের ভৌগোলিক গুরুত্ব আসতে পারে, খুবই মানে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বারবার আসে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাটি পাওয়া যায়, মাটির অবস্থান বা মাটির গুরুত্ব বলতে পারি, এটা আসতে পারে। বাংলাদেশের নদী নালা, পাহাড় পর্বত, এই রিলেটেড প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নৃতাত্ত্বিক গোষ্ঠী পাওয়া যায়, তাদের উপরে প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক গুরুত্ব, এটা কিন্তু মানে অর্থনৈতিক না বলে আসলে ভূ রাজনৈতিক বলা উচিত, তাহলে বেটার বুঝবেন। ভূ রাজনৈতিক গুরুত্বের উপর প্রশ্ন আসতে পারে। তাহলে আপনি যখন বাংলাদেশ পড়বেন, এই সবগুলো টপিককে একসাথে মাথায় নিয়ে নেবেন। তো এখানে প্রশ্ন যখন উত্তর তৈরি করবেন, তখন কি কি জিনিস আসলে মাথার ভিতরে থাকা উচিত? যেমন থাকা উচিত হলো, যেহেতু ভৌগোলিক গুরুত্ব, মাটির অবস্থান, নদী নালা, ত্রিতাত্ত্বিক, ভূ রাজনৈতিক গুরুত্ব, এখানে অবশ্যই একটা ডেফিনেশন থাকা উচিত। এই প্রশ্নগুলোতে একটা মানচিত্র যদি থাকতে পারে, তাহলে সোনায় সোহাগা হয়ে যায়। কারণ একদম লোকেশনটা আপনি দেখাই দিতে পারবেন, তাই না? একটা মানচিত্র থাকলে একদম লোকেশন সহ আপনি দেখাই দিতে পারবেন। প্লাস এই মাটি বলেন, নদী নালা বললেন, বা ভূ রাজনৈতিক গুরুত্ব বলেন, এখানে একটা কানেক্টিভিটি থাকে। তার মানে এই মানচিত্র এবং কানেক্টিভিটি এগুলো কিন্তু ফিগারেটিভ হয়ে গেল, মানে এই প্রশ্নের জন্য মানচিত্রের একটা গুরুত্ব আপনার কাছে চলে আসলো। তাহলে প্রশ্ন পড়ার সাথে সাথে আপনাকে মানচিত্রটা শিখতে হবে। মানচিত্র কিভাবে শিখতে হয়? মানচিত্র আসলে তাড়াতাড়ি আঁকার অভ্যাস করতে হবে। তো মানচিত্র কিভাবে ফাস্ট আঁকা যায়, এবং যেটা আঁকবেন সেটা একটু বাংলাদেশের মতো হইতে হবে, কিন্তু আন্দাজে মানচিত্র আঁকলে হবে না, একটু সুন্দর হতে হবে। তো আমি আহ, হাতে কলমে আঁকতে পারি, এখানে কতটুকু সুন্দর হবে জানি না, বাট স্টিল ট্রাই করি, অ্যাটলিস্ট আপনাদের যেন সাহস হয়। তারপর শুরু করেন। আমি মনে করেন বাংলাদেশের মানচিত্র আঁকা শুরু করলাম, কতক্ষণ সময় লাগে? এটা আমি এখানে আঁকতেছি, আপনারা তো কলম টলম দিয়ে আঁকবেন, বাট তাও ফিগারেটিভ ভাবে চিন্তা করেন। আহ, এটা খুব সুন্দর হয় নাই, ডেফিনেটলি এটা খুব সুন্দর হয় নাই, কিছু জায়গায় ভুলও হয়েছে, বাট স্টিল কয় সেকেন্ড লাগছে আমার আঁকতে এটা? এই মানচিত্র আঁকতে আপনার কি মনে হয় কতক্ষণ সময় নিলাম? 10 সেকেন্ডও কিন্তু নেই, লেস দেন 10 সেকেন্ড। বলতে পারি না, 10 সেকেন্ডের কম সময়ে আমি মানচিত্রটা এঁকে ফেলছি। আর একটু হাত মানে পেন্সিল থাকলে হয়তো আরেকটু সুন্দর করতে পারতাম, যেহেতু বোর্ডে আঁকতেছি, বোর্ডে আঁকাটা একটু টাফ। আচ্ছা, এবার কেউ কি বলতে পারবেন যে এই যে আমি 10 সেকেন্ডের মধ্যে মানচিত্রটা এঁকে ফেললাম, এতে আমার অ্যাডভান্টেজটা কি হলো? আমি কি অ্যাডভান্টেজ পাবো আসলে রিটেনে অন্যদের অন্যদের থেকে? মানচিত্র আঁকলে আমার অ্যাডভান্টেজটা কোথায় পাওয়া যাবে? এনি আইডিয়া? যারা গেস করতেছেন, গেস গুলো প্রপারলি হচ্ছে না।
আইডিয়ার কথাটা আমি বলি যে আসলে কেন এটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। একটা হলো, আমি যে বাংলাদেশের মানচিত্রটা 10 সেকেন্ডে আঁকলাম, এটা আমি একদিনে পারি নাই। আমি আগে থেকেই মানে আমি পেন্সিল দিয়ে হয়তো বা আরো অনেক ভালো আঁকতে পারবো, খাতা হলে আরো সুন্দর হবে, মানচিত্রটা অ্যাকুরেট হবে। এটা কিন্তু একটা প্র্যাকটিসের বিষয়। তাহলে যখনই আপনার মানচিত্রটা থাকবে এবং সেটা যদি প্রপারলি আপনি আঁকতে পারেন 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে, টিচারের কিন্তু এক্সপ্রেশন বা ইমপ্রেশনই চেঞ্জ হয়ে যাবে আপনার উপর, যে ওকে, ও ও লোকেশন গুলো জানে। এরপরে মানচিত্র আঁকার পরে আপনি যদি মনে করেন গারোদের নিয়ে লিখতেছেন, গারোরা কোথায় থাকে আপনি সেটা দেখাই দিলেন। আপনি হয়তো বা মারমাদের লিখতেছেন, মারমারা কোথায় থাকে সেটা দেখাই দিলেন। সাঁওতালরা কোথায় থাকে সেটা দেখাই দিলেন। অথবা ভৌগোলিক গুরুত্ব, চারপাশে বাংলাদেশের কোন কোন দেশ আছে সেটা দেখাই দিলেন। কিংবা নৃতাত্ত্বিক গুরুত্ব গোষ্ঠীগুলোকে দেখাই দিলেন। কিংবা নদী নালাগুলো দেখাই দিলেন। কিংবা মাটির গুরুত্ব, কোন ধরনের মাটি কোন জায়গায় আছে সেটা দেখাই দিলেন। তাতে আপনি অল্প সময়ে মানে কম সময়ে ফিগারেটিভ ভাবে জিনিসটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তো যে আসলে মানে লাইনের পর লাইন লিখবে, লাইন দেখে পড়ার চেয়ে আসলে কেন মানে বইয়ের মধ্যে এই জিনিসগুলো কেন আসে, তার কারণ হলো এগুলো দেখতে ইজিয়ার, মানে দেখতে সুন্দর এবং বুঝানো ইজিয়ার। তো আপনি যদি মানচিত্র দিয়ে বুঝে দিতে পারেন, আপনি বাকিদের থেকে অলরেডি অ্যাডভান্টেজ বা অ্যাডভান্স পজিশনে চলে গেছেন। দেন কাহিনী হলো, এই মানচিত্রটা আপনার পুরো পেজের 1/4 কিংবা হাফ জায়গা নিয়ে নিবে। তো আপনার ওই যে এক পেজ লিখতে হবে কিংবা এক পেজের চেয়ে একটু বেশি লিখলে ভালো, ওই টেনশনে কিন্তু চলে গেল। কারণ আপনি 20 সেকেন্ড, আপনি 5 মিনিট সময় পাবেন এক পেজ লেখার জন্য, অথচ আপনি 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু 1/4 বা 1/5 জায়গা ফিল আপ করে ফেলতে পারছেন, এবং অল্প সময়ে আপনি বেশি তথ্য এখানে দেখাতে পারছেন। এটা কিন্তু বাকিদের থেকে আপনাকে অবশ্যই একটু এগিয়ে রাখবে। ঠিক আছে, তাহলে এই হলো একটা টপিকের উপর আলোচনা করলাম। এবার চলেন আরেকটা টপিক নিয়ে আসি। এই টপিকটা আমার খুব পছন্দের টপিক, এটা হলো অর্থনৈতিক। এখন অর্থনৈতিকের যে প্রশ্নগুলো আসে সেগুলোকে আমি যদি একটু এক্সপিরিয়েন্স থেকে চিন্তা করি যে কোন টাইপের প্রশ্নগুলো আসে, তাহলে ইকোনমিকের প্রশ্নগুলো আসতে পারে আমাদের বাজেট রিলেটেড, ডিরেক্টলি বাজেট রিলেটেড হতে পারে, অথবা ডিরেক্টলি ইকোনমিক রিভিউ রিলেটেড হতে পারে, অথবা খাত ভিত্তিক হতে পারে। খাত ভিত্তিক মানে তো বুঝতেছেন, শিল্প, কৃষি, এই ধরনের আর কি। আর কি হতে পারে, গভর্নমেন্ট যে বিভিন্ন প্রকল্প চলে সেই প্রকল্প রিলেটেড হতে পারে, অথবা রিপোর্ট রিলেটেড হতে পারে। তো দেখেন, বাজেট, ইকোনমিক রিভিউ বলেন, খাত ভিত্তিক বলেন, প্রকল্প রিলেটেড হোক কিংবা রিপোর্ট রিলেটেড হোক, এইসব জায়গায় অবশ্যই আপনি কি পাবেন, ডেটা পাবেন। তো এখন এই ডেটাগুলোকে আপনি আসলে কিভাবে রিপ্রেজেন্ট করবেন যেন এটা বাকিদের থেকে আপনি আলাদা থাকতে পারেন। চলুন আমরা কিছু ডেটা রিপ্রেজেন্টেটিভ দেখি। ধরেন আপনি আমাদের জিডিপি কে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, তাহলে জিডিপি ডাটা কমছে না বাড়ছে সেটা আপনি ফিগারেটিভ ভাবে দেখাইতে পারেন। এটা একটা রিপ্রেজেন্টেশন হতে পারে। এবার বড় করুন আপনি বয়সের সাথে সাথে মানুষের সংখ্যা বা যেটাকে আমরা ডেমোগ্রাফি বলি, ডেমোগ্রাফি দেখাতে যাচ্ছেন, সেটা হয়তো বা আপনি এভাবেও দেখাতে পারেন। ডিফারেন্ট একটা প্রেজেন্টেশনে চলে গেল, তাহলে এটা কিন্তু আরেকটা প্রেজেন্টেশন হয়ে গেল। এইবার মনে করেন আপনি আমাদের তিনটা খাতকে একসাথে দেখাতে যাচ্ছেন, শিল্প খাত, আহ কৃষি খাত এবং সেবা খাত। তো তিনটা খাতকে দেখানোর জন্য আপনি কিন্তু এই ধরনের একটা চিত্র ইউজ করতে পারেন, যেটা আমরা পাই চার্ট বলি, না এটার নাম হলো পাই চার্ট। এটা আরেকটা হতে পারে। তারপর মনে করেন আপনি মাথাপিছু আয় দেখাতে চাচ্ছেন, মাথাপিছু আয় যে আমাদের বৃদ্ধি পাচ্ছে সেটা দেখাতে পারতেছেন। অথবা আরেকটা সেক্টর দেখাইলেন যেখানে আসলে আমাদের প্রবলেম হয়েছে, মানে বিদ্যুৎ খাতে আমাদের এখন একটু ঝামেলা চলতেছে। তাহলে বিদ্যুতের উৎপাদন আমাদের এক সময় বেড়ে গেছিল, দেন হঠাৎ করে কমে গেছে। তাহলে এই যে কমে গেছে, এখানে আপনি দেখা দিতে পারবেন যে এখানে কমার এই কারণটা এখানে লিখে, এখানে কারণ দিয়ে আপনি লিখতে পারবেন কেন কমে গেছে। বৈশ্বিক বাজারে আসলে ডলারের মূল্য, ডলার আমাদের রিজার্ভে ঘাটতি হচ্ছিল, ইউক্রেন ইস্যু ছিল, কোভিড কালীন সময়ে বাণিজ্য ঠিক মতো হয় না, কারণগুলো এখানে লিখে দেন। তাহলে দেখেন, বিশাল ঘটনা লিখতে লাগলো না, আপনি একটা প্রেজেন্টেশনের পরে কারণ লিখে দিলে সে বুঝবে, আচ্ছা সে জানে আসলে ঘটনাগুলো কি ঘটছে। তাহলে যখনই ডেটা আসলো, আপনি ডেটাগুলোকে যদি, আমি তো 3-4টা দেখালাম, আরো কতভাবে প্রেজেন্ট করা যায়, এইভাবে যদি প্রেজেন্ট করে দেন তাহলে অবশ্যই কি মনে হয় বাকিদের থেকে একটু এগিয়ে থাকা যাবে। তো এটা হলো একটা অ্যাডভান্টেজ। তাহলে আমি দুইটা টপিক দিলাম, এরকম সংবিধান থাকতে পারে, আর সংবিধান থেকে প্রশ্ন আসবে। মুক্তিযুদ্ধ থেকে তো 50 নম্বরের প্রশ্ন আসবেই, সেখানেও আপনাকে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করে রাখতে হবে, ঘটনা তৈরি করে রাখতে হবে,
সোর্স তৈরি করে রাখতে হবে যেন আপনি বাকিদের থেকে একটু অ্যাডভান্টেজ লেভেলে চলে যান। তো এটা হলো বাংলাদেশ বিষয়ে। প্রত্যেকটা টপিক আর না ধরি, যেহেতু ইন্টারন্যাশনালের উপরে আপনারা চাচ্ছিলেন যে কিভাবে এই থিওরিটিক্যাল নলেজটা ইন্টারন্যাশনাল অ্যাপ্লাই করা যায়, তাহলে আমি কি বাংলাদেশের বাকি দুটো দেখাবো না আন্তর্জাতিকের এক দুটো দেখানোর চেষ্টা করব? একটু আপনাদের রেসপন্সটা নিয়ে। আমি কি আন্তর্জাতিকে ওই থিওরিটিক্যাল নলেজটা অ্যাপ্লাই করব, যেটা আমরা একটু আগে দেখালাম যে আহ, ভালো করার জন্য নলেজ যেমন লাগবে, সেটাকে কিভাবে প্রেজেন্ট করা যায় সেটাও কিন্তু লাগবে। যে আন্তর্জাতিকেরই বোর্ড পড়তেছে যে আন্তর্জাতিক এই কাজটা যেন করি। আচ্ছা, তাহলে এই কাজটা আমরা এখন আন্তর্জাতিকের জন্য একটু করার চেষ্টা করি। বিষয় চেঞ্জ করলাম। আন্তর্জাতিকে কি করা যায়? প্রথম কাজ একদম শুরু থেকে করছিলাম। প্রথম কাজ কি, এটার মার্কস কত এগুলো চিন্তা করতে হবে। এটার মার্কস হলো 100, টাইম কত, আন্তর্জাতিকের সময় কত, কয় ঘন্টার পরীক্ষা এটা? 2 ঘন্টা নাকি 4 ঘন্টা নাকি 3 ঘন্টা? আন্তর্জাতিক কতক্ষণের পরীক্ষা? একজন বলছেন 2 ঘন্টা। 2 ঘন্টা না, আন্তর্জাতিক কিন্তু 2 ঘন্টা না, এটা আসলে 3 ঘন্টার পরীক্ষা, 3 আওয়ার্স এর পরীক্ষা। এখন 3 আওয়ার্স আমরা লিখবো না, আমরা এটাকে একটু ভাগ করে ফেলবো। তাহলে 3 × 60 মানে হলো 180 মিনিট। তাহলে আবারও সেম ক্যালকুলেশন, যে 1 মার্কের জন্য আপনি সময় পাবেন 1.8 মিনিট। ও সরি, 1.8 মিনিট কেন বলতেছি, আপনাকে একটু কাটাকাটি করতে হবে। তো 180 মিনিট তো আপনি ইউজ করতে পারবেন না, আপনি 10 মিনিট বা 15 মিনিট এখান থেকে বাদ দিয়ে দেন। তো ধরেন 65 মিনিট, 15 মিনিট বাদ দিয়ে দিলাম। যেহেতু 4 ঘন্টার সময় 20 মিনিট বাদ দিয়েছিলাম, এখানে 15 মিনিট বাদ দিচ্ছি। তাহলে এটার জন্য সময় পাবেন 1.65 মিনিট। আচ্ছা, এবার আমাকে আহ, যদি আপনি সিলেবাসটা দেখেন, বিপিএসসি সিলেবাসটা দেখেন, সিলেবাসে দেখবেন কত মার্কের প্রশ্ন এখানে হয়। এখানে প্রশ্ন হতে পারে 4 মার্কসের জন্য, এখানে মাঝে মাঝে প্রশ্ন হয় 2 মার্কসের জন্য, এটা খুব রেয়ার। 4-এর মধ্যে মাঝে মাঝে দুইটা থাকে। তো এটা একটা প্রথম ক্যাটাগরি, যেটাকে কনসেপচুয়াল প্রশ্ন বা সেকশন এ বলা হয়। দেন সেকেন্ড সেকশনে 15 নম্বরের প্রশ্ন হয় সাধারণত। এখান থেকে 10 নম্বরের প্রশ্ন হতে পারে, 5 নম্বরের প্রশ্ন হতে পারে। হয় 15 নম্বরের একটা প্রশ্ন হবে, অথবা একটা 10 একটা 5, অথবা 3টা 5। 3টা 5 আসলে খুবই কম, 3টা 5 আমরা দেখি নাই। একটা 10 একটা 5 এরকম হতে পারে। আর আরেকটা ক্যাটাগরি আছে, সেখানে বরাবর 15 মার্কসের একটা প্রশ্ন হবে। এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন একটা, প্রবলেম সলভিং বলা হয় এটাকে। এটা আলাদা, এখানে 15 মার্কসেরই হবে। তো ওই নর্মাল ক্যালকুলেশন করা শুরু করেন, চলেন। 2 মার্কসের জন্য কত সময় পাবো, 4 মার্কসের জন্য কত সময় পাবো। যদি 2 মার্কসের প্রশ্ন হয়, সেটার জন্য আপনি পাবেন হলো 3.2 মিনিটের মতো। আর 4 মার্কসের প্রশ্ন হলে পাবেন 6.4 মিনিট। তো এইবার যদি চিন্তা করি, 3.2 মিনিটের জন্য আপনি আসলে এক পেজ তো লিখতে পারবেন না, এক পেজ তো আর 3 মিনিটে লেখা যায় না। আপনি এটা 3/4 অফ পেজ লিখবেন, এবং বাকি অংশ আর কোনো কিছু লেখার দরকার নেই। আর 6.4 মিনিট যদি হয়, অবশ্যই এটা এক পেজ থেকে একটু বেশি লেখা উচিত। তাহলে আমি ধরতে পারি 1.5 পেজ এখানে লিখতে পারেন, বা 1.5 পেজের আশেপাশে লেখা যায়। এবার আসেন, 10 নম্বরের জন্য যদি হয়, সেটা প্রায় 15 মিনিটের মতো সময় পাবেন। যদি 5 নম্বরের জন্য যদি হয়, সরি এটা 16 মিনিটের মতো সময় পাবেন। 5-এর জন্য যদি হয়, প্রায় 8 মিনিটের মতো সময় পাবেন। আর 15-র জন্য যদি হয়, তাহলে কত মিনিট সময় পাবেন, 22 মিনিটের মতো। আর বাকি থাকলো প্রবলেম সলভিং, এখানে 15 নাম্বারের প্রশ্ন, বাট এটাতে একটু সময় বেশি দিবেন। এই সব জায়গায় আমি একটু সময় কম লিখছি, এটা অ্যারাউন্ড 25 মিনিটের মতো রাখবেন, কারণ এখানে চিন্তা ভাবনার বেশ সময় আছে। তো এখানে একটু ডিফারেন্টলি চিন্তা করি। প্রবলেম সলভিং যেটা আসে প্রতিবারই, সেটারই কিছু থিম থাকে। যেমন একবার থিম ছিল যে রোহিঙ্গা সমস্যাটা আপনি কিভাবে সলভ করবেন অ্যাজ এ ডিপ্লোম্যাট, তাহলে এটা একটা থিম আপনাকে চিন্তা করতে হবে। একবার প্রশ্ন আসছিল বাংলাদেশের রিজার্ভ ঋণের যে সমস্যাটা হয়েছিল, সেটা আসলে কিভাবে আপনি সলভ করতে পারেন।
সেটা আসতে পারে। গতবার মনে হয় সংবিধান রিলেটেড ডিরেক্টলি চলে আসছে, একটু ইজি ছিল। তাহলে ওই এখানে 25 মিনিটের জন্য 25 মিনিট কিন্তু আপনি লিখবেন না, এখানে অ্যাটলিস্ট 3 থেকে 4 মিনিট আপনি প্ল্যান করবেন, আর 20 থেকে 21 মিনিট আপনি লিখবেন রাইটিং এর জন্য। ঠিক আছে, তাহলে প্ল্যানিংটা যদি না করেন, এই প্রবলেম সলভিং কিন্তু আপনি ভালোভাবে প্ল্যান না করলে ভালোভাবে লিখতেও পারবেন না, বাকিদের চেয়ে নাম্বার কম পাবেন। আচ্ছা, এবার চলে আসি যে সেকশন এ, যেটা এটা হলো সেকশন বি। সেকশন এ তে আসলে সবসময় ছোট ছোট প্রশ্ন হয়, সাধারণত 4 নম্বরের প্রশ্নগুলোই হয়, 10টা প্রশ্ন আনসার করতে হয়, 40 নাম্বার। আর মাঝে মাঝে থাকা যায় একটা প্রশ্নের মধ্যে 2টা অংশ আছে, 2 2 করে 4, বাট ওইটা রেয়ার, সাধারণত 4 নম্বরের জন্য হয়। তো এখানে কিন্তু অনেকটুকু লেখার মানে অপশন আছে। এখন এই সেকশন এ যদি একটু ডিটেলসে আপনি চিন্তা করেন যে সেকশন এর মধ্যে যে প্রশ্নগুলো আসে সেগুলো আসলে কি প্রশ্ন, আমি একটু ইন ডিটেলস চিন্তা করি। এখানে আপনার ইন্টারন্যাশনাল রিলেশনের থিওরি নিয়ে প্রশ্ন আসতে পারে। ইন্টারন্যাশনাল রিলেশন পড়ার জন্য বেশ কিছু থিওরি আছে, সেই থিওরি কেন্দ্রিক কিছু প্রশ্ন আপনার আসতে পারে। এখানে বিভিন্ন দেশের পজিশন নিয়ে প্রশ্ন আসতে পারে, বিভিন্ন দেশ কোথায় আছে, কেন এখানে আছে, তার গুরুত্ব কি। এখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের উপর প্রশ্ন আসতে পারে। এখানে ডিপ্লোম্যাটিক টার্মস এর উপর প্রশ্ন আসতে পারে। এখানে বাংলাদেশের, যেহেতু বাংলাদেশও বিশ্বের মধ্যে একটা পার্ট, বাংলাদেশের জিওগ্রাফিক্যাল বা জিও পলিটিক্যাল, জিও বা পলিটিক দুইটাই দেই, পজিশনের গুরুত্বের উপর প্রশ্ন আসতে পারে। এখানে কানেক্টিভিটির প্রশ্ন আসতে পারে, বাংলাদেশেও এটা আছে, এখানে ইন্টারন্যাশনাল একটু বেশি আসে। কানেক্টিভিটি আপনি বলতে পারেন যে ভাই কানেক্টিভিটি আসলে কোন লজিকে বলছেন। কানেক্টিভিটি বলার পিছনে কারণ হলো আপনার ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, করিডোর, এই শব্দগুলো শুনছেন। এয়ার কানেক্টিভিটি, রোড কানেক্টিভিটি, শিপিং কানেক্টিভিটি বা লেন কানেক্টিভিটি, এই সবগুলো শব্দের সাথে পরিচিত। কানেক্টিভিটির প্রশ্ন মাঝে মাঝে দেখা যায়। আচ্ছা, এখন আমি যদি বলি যে আসলে আইআর থিওরির যে প্রশ্নগুলো আছে, এটা এখানে প্রিপারেশনের স্মার্ট ওয়ে কি হবে, যেহেতু এটা তত্ত্ব, ওর কিছু জনক আছে, মানে একজন জনক আছে, কিংবা এই টপিকের উপর বিখ্যাত কিছু মানুষ আছে। আপনারা ছোটবেলা পড়ছেন না, সোশ্যোলজির সংজ্ঞা পড়ছেন বিভিন্ন জনের। তাহলে যেহেতু জনক বা বিখ্যাত ব্যক্তি আছে, তাদের উক্তিগুলো যদি আপনি দিতে পারেন, তাহলে হয়তো আপনি বাকিদের থেকে একটু আগে থাকবেন, রাইট? এবার বিভিন্ন দেশে যে পজিশন গুলো, ওর জন্য যদি আপনি একটু ম্যাপ ব্যবহার করতে পারেন, লোকেশন ওয়াইজ আপনি বুঝে দিতে পারবেন কোন দেশ কোথায় এবং তার গুরুত্বটা কত বেশি। ডিপ্লোম্যাটিক টার্মস গুলো যদি আপনি আনসার করতে চান, ডিপ্লোম্যাটিক টার্মস এর জন্য 2টা বই আছে, মানে 2টা কনভেনশন আছে। একটা হলো ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশন, আর হলো ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন। এই 2টা থেকে যদি আপনি অনুচ্ছেদ আকারে বলে দিতে পারেন, আপনি বাকিদের থেকে আগে থাকবেন। বাংলাদেশের জিওপলিটিক্যাল পজিশনের জন্য অবশ্যই আপনাকে ম্যাপ, এখানে বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ম্যাপ দুইটারই ব্যবহার করতে হবে আসলে। কানেক্টিভিটির জন্য ওই যে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, এগুলোতে তো অবশ্যই আপনি ডেফিনেশন দিতে পারেন। দেখেন, আমি একটা সহজভাবে চিন্তা করি, যদি আহ, এই হলো বাংলাদেশ, ছোট করে আঁকি, এটা সুন্দর হয় না একেবারেই, যে হোক, অসুন্দর হলেও বাংলাদেশের মধ্যে মনে করেন আপনি ট্রানজিটের ব্যাখ্যা দিয়ে দিতে পারেন যে এই হলো করিডোর, কারণ এখানেও ইন্ডিয়া, এখানেও ইন্ডিয়া, কিন্তু এখান থেকে যদি এখানে যাই নেপালে, সেটা হয়ে যাবে ট্রানজিট। আর এই গাড়ি, যেটা গাড়ি যদি ভিন্ন হয়, তাহলে সেটা হয়ে যাবে ট্রান্সশিপমেন্ট। তাহলে এটা যদি চিত্র দিয়ে আপনি প্রকাশ করে দিতে পারেন বা আহ, বুঝাই দিতে পারেন টিচারকে, ডেফিনেটলি আপনি বাকিদের থেকে একটু আগে থাকবেন। বুঝতে পারতেছি? এই হলো মোটামুটি একটু ইন্টারনাল কাজগুলো। চলো আমি একটু সেকশন সি নিয়েও আলোচনা করে দিই, যেহেতু এটা নিয়ে প্রবলেম সলভিং এ অনেক ঝামেলা হয়। সেকশন সি তে আসলে কি কি থাকতে পারে? এখানে প্রবলেম হতে পারে, ডিপ্লোম্যাটিক প্রবলেম হতে পারে, এখানে পলিসি হতে পারে, এখানে কনফ্লিক্ট হতে পারে। কনফ্লিক্ট হিস্টোরিক্যাল হতে পারে, রিসেন্ট হতে পারে, এখানে স্ট্রাকচার রিলেটেড হতে পারে। তো এখন ডিপ্লোম্যাটিক প্রবলেম যদি হয়, ডিপ্লোম্যাটিক প্রবলেম কিভাবে সলভ করতে হয় তার একটা কাঠামো আপনার রেডি করে রাখা উচিত। যেমন ডিপ্লোম্যাটিক প্রবলেম গুলো সলভ করার জন্য অপশনগুলো আমি যদি বলি, বাইল্যাটারাল প্রবলেম সলভ করা যায়, রিজিওনাল প্রবলেম সলভ করা যায়, এবং ইন্টারন্যাশনাল ভাবেও প্রবলেম সলভ করা যায়। তাহলে বাইল্যাটারালি কিভাবে প্রবলেম সলভ হয়,
রিজিওনালে কিভাবে সলভ হয়, ইন্টারন্যাশনালি কিভাবে প্রবলেম সলভ হয়, তার কিন্তু কাঠামো আলাদা। এবার পলিসি, পলিসির কিন্তু কাঠামো কিছু থাকে যে কিভাবে একটা পলিসি নির্ধারণ করতে হয়, কিভাবে একটা পলিসি তৈরি করতে হয়, কিভাবে বাস্তবায়ন করতে হয়। কনফ্লিক্ট, যে কোনো কনফ্লিক্টের একটা হিস্ট্রি থাকে, যে কোনো কনফ্লিক্টের পজিশন থাকে, কোন দেশ কোন অবস্থান কার পক্ষে অবস্থান নিচ্ছে, যে কোনো কনফ্লিক্টের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, ওই কনফ্লিক্টের একটা কারেন্ট স্ট্যাটাস থাকে, এবং ওই কনফ্লিক্টের একটা প্রবাবল বা পসিবল সলিউশন থাকে। স্ট্রাকচার একইভাবে আপনি যদি ইউএন রিলেটেড স্ট্রাকচার বলেন, ইউএন এর স্ট্রাকচারটা পড়ে রাখতে হবে। এডিবি যদি পড়েন, এডিবির স্ট্রাকচার পড়তে হবে। কিংবা ওপেক, যদি ওপেক নিয়ে প্রবলেম আসে, ওপেক স্ট্রাকচারটা পড়ে রাখতে হবে। তাহলে এই যে বিভিন্ন স্ট্রাকচার বা বিভিন্ন স্টাইলের প্রশ্নগুলো আসতেছে, এই প্রশ্নগুলোর জন্য কিন্তু আপনাকে আলাদা আলাদা ভাবে প্রিপারেশন নিতে হবে। বাইলেটারালের জন্য আলাদা প্রিপারেশন আছে, পলিসি রিলেটেড আলাদা প্রিপারেশন আছে, কনফ্লিক্ট রিলেটেড আলাদা প্রিপারেশন আছে। এখন আপনি যদি শুধু পড়ে যান, তাহলে আপনি শুধু পড়ছেন, আপনি ইমপ্লিমেন্ট করতে গিয়ে কিন্তু ধরা খেয়ে যাবেন। আপনার ম্যাক্সিমাম প্রশ্নই গদবাঁধা হয়ে যাবে, এবং গদবাঁধা প্রশ্নে আপনি নাম্বার পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে, বা যেটা পাবেন সেটা খুব লোয়ার মার্কস হবে। তো এই কারণে আমরা আসলে এক্সাম মানে রিটেনে ভালো করার জন্য আসলে দুইটা অংশে ভাগ করে নিই টোটাল প্রিপারেশনটাকে। একটাকে আমরা বলি অবশ্যই স্টাডি করতে হবে, প্রচুর স্টাডি করতে হবে, এবং সেই স্টাডিগুলোকে আপনাকে যদি পরীক্ষার হলে ইমপ্লিমেন্ট করতে হয়, আপনাকে প্রেজেন্টেশনের উপর প্রিপারেশন নিতে হবে, এবং সেটা সাবজেক্ট ওয়াইজ আলাদা হবে, ডেফিনেটলি বিষয় ভিত্তিক আলাদা হবে, টপ ইভেন বিষয়ের ভিতরে টপিক অনুযায়ী কিন্তু আলাদা হবে। এবং এই টোটাল কাজটা, প্রিপারেশনটা নিতে গিয়ে হয়তো বা আপনার ছোট ছোট হ্যান্ড নোট তৈরি হতে পারে। এই প্রিপারেশনটা নিতে গিয়ে হয়তো বা আপনার ছোট ছোট আলাদা বই, মানে যে বইগুলো পড়বেন তার একটা ছোট গুচ্ছ বই হয়ে যেতে পারে, যে আপনি এই কাজটা আপনার জন্য করে রাখছেন। এই হ্যান্ড নোট গুলো করতে গিয়ে আপনি প্রশ্নটা মানে উত্তরটা কিভাবে সাজাবেন, উত্তরের একটা স্ট্রাকচার তৈরি হয়ে যেতে পারে, যেটা আপনি পরবর্তীতে রিভিশন দিতে পারবেন। এবং শেষ মুহূর্তে গিয়ে আপনি এই মোটামোটা রিটেনের বইগুলো কিন্তু বেশ মোটামোটা, ওই পুরা বই আসলে রিভিশন কখনোই দিতে পারবেন না। আপনার নিজের বানানো জিনিস কিংবা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা জিনিস দেখে গিয়ে মূল পরীক্ষাটা দিয়ে আসতে হবে, কারণ প্রতিদিনই পরীক্ষা হয়, এবং এখানে বিশাল বড় বই রিভিশন দেওয়াটা আসলে হাতে আপনার সময় পাবেন না বা সুযোগ হবে না। আচ্ছা, এর বাইরেও আসলে একটা বড় প্রিপারেশন আছে। কেউ কি বলতে পারবেন এর বাইরে আসলে কি ধরনের প্রিপারেশন থেকে যায়? এত কিছু বলার পরেও একটা বিশেষ প্রিপারেশন আছে, সেটা কি? এনি আইডিয়া? গুড, ভেরি গুড। এই যে এত পড়াশোনা করতেছেন, প্রেজেন্টেশন করতেছেন, স্টাইল করতেছেন, এগুলোকে তো পরীক্ষার হলে লিখে আসতে হবে, তাই না? সময়ের মধ্যে লেখা শেষ করা, ভেরি গুড। আদনান এবং যারা বলছেন ম্যাক্সিমাম ধরে ফেলছেন। এই টোটাল কাজটাকে পরীক্ষার হলে লিখে আসতে হবে। সো হাতের লেখা, একটা হলো হাতের লেখা অতি সুন্দর, এটা আসলে সবাই পারবেন কিনা জানি না, বয়স অনেক হয়ে গেছে এখন, বাট অ্যাটলিস্ট স্পষ্ট, হাতের লেখাটা অবশ্যই স্পষ্ট হতে হবে, এটা হলো প্রথম বিষয়। এবং আরেকটা হলো স্পিড এনাফ হতে হবে যেন আপনি শেষ করে আসতে পারেন। তো এটার জন্য কিন্তু নিয়মিত লেখা বা নিয়মিত উত্তর আনসার করার চেষ্টা করাটা খুবই দরকার। তো এটাও যদি পারফেক্ট হয়ে যায়, দেখবেন সবকিছু যদি সব সঠিকভাবে যায়, এবং ইফ ইউ আর লাকি এনাফ, ডেফিনেটলি সৃষ্টিকর্তা বা আল্লাহ ভগবান যেটাই বলেন তার উপর তো অবশ্যই একটা আশ্বাস রাখতেই হবে, সবকিছু যেন প্রপারলি আপনি পরীক্ষাটা দিতে পারেন, তখন একটা ভালো রেজাল্ট বা আপনার পছন্দ শুরুর দিকে যে ক্রেডার গুলো আছে সেগুলোতে আপনি সুপারিশপ্রাপ্ত হবেন উইথ ভাইবা নাম্বার। তো এটাই ছিল আমাদের পক্ষ থেকে এক্সাম স্ট্র্যাটেজির একটা অংশ। এখন এটা আপনাদের নিজেকেও কিন্তু প্র্যাকটিস করতে হবে, মানে আমি আমার পক্ষ থেকে এক্সাম স্ট্র্যাটেজি বলে দিলাম, এতেই যে আপনি সাকসেসফুল হয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এমন না। আমি আমারটা বললাম, আপনি এখন এই অংশটাকে নিজের মতো করে সাজাবেন। মানে আপনি আসলে কিভাবে এক্সামটা দিবেন, মূল পরীক্ষাটা কিন্তু আপনাকেই দিতে হবে। মানে আপনি যদি নিজের মতো করে একবার সাজান, কারণ আমি যে সময়টা নির্ধারণ করে দিলাম, আপনার হয়তো বা এই সময়টা 19-20 হতে পারে বা 18-19 হতে পারে, ডিফারেন্ট হতে পারে। সো আপনি নিজের জন্য টাইম ম্যানেজমেন্টটা ঠিক করেন, নিজের জন্য প্রেজেন্টেশনটা ঠিক করেন, এবং নিজে প্র্যাকটিস করে দেখেন আসলে আপনার জন্য এটা কতটুকু ইফেক্টিভ হয়। দেন মূল পরীক্ষাটার জন্য যেতে হবে। সো এখন চলতেছে আসলে জুন মাত্র শুরু, মাত্র রেজাল্ট দিছে। যাদের সফলতা আসছে অনেক অনেক শুভকামনা। 1-2 দিন হয়তো বা খুশিতেই চলে যাবে। তা আপনি সময় পাবেন আসলে জুনের হাফ, জুলাই আগস্ট সেপ্টেম্বর, 3.5 মাস বা সর্বোচ্চ 4 মাস। রিটেনের জন্য 4 মাস আসলে খুব বড় সময় না, খুবই অল্প সময়, বাট স্টিল গুড এনাফ টাইম। যদি আপনি প্রপারলি ইউজ করেন, আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন, এবং আপনি যে স্বপ্নটা বুনছেন স্বপ্নটা আসলে সত্যি হবে। তো আমি এখন একটু অপশনটা ওপেন করে দিই, এখন যদি কারো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, হ্যান্ড রেজ করে ডিরেক্টলি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন।
অথবা চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন, অথবা কিউ এন্ড তে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ইলিয়াস ভাই, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে, আপনি কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা ভাইয়া, আজকে এই 45 এর বিসিএস যাদের আসেনি, কিন্তু তো মানে যারা এখানে ভর্তি হয়ে গেছে রিটেনে, তো তাদের জন্য প্রিপারেশনটা মানে কিভাবে হওয়া উচিত এখন? আহ, আহ, এই রিটেন পরীক্ষা প্লাস সামনের প্রিলি পরীক্ষার জন্য এটা এই এই জন্য একটু কিছু বলবেন? হ্যাঁ, আমরা এটা নিয়ে আলাদাভাবে একটা আয়োজন করব। আমাদের সাথে থাকুন, আমরা এটা নিয়ে আলাদাভাবে একটা আয়োজন করব অবশ্যই। কালকে বা পরশু আমরা এটা নিয়ে আলাদা একটা সেমিনার রাখবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের যদি আরো কারো কোনো কোশ্চেন থেকে থাকে, ডিরেক্টলি ভাইয়ের সাথে কথা বলতে চান, আপনারা হ্যান্ড রেজের মাধ্যমে বলতে পারেন, অথবা আপনারা চাইলে চ্যাট বক্সেও লিখতে পারেন। হ্যাঁ, এর মধ্যে আরেকজন ভাইয়া হ্যান্ড রেজ করেছেন। জি ভাইয়া, বলুন আপনি। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি, বলুন। জি ভাইয়া, ভোকাবুলারি প্রিপারেশনটা আমরা কিভাবে নেব? আমি আসলে বেসিক্যালি ভোকাবুলারির মধ্যে একটু দুর্বলই। এটার ক্ষেত্রে প্রিপারেশনটা প্রথম থেকে কিভাবে নেওয়া যায়? ভোকাবুলারি প্রিপারেশনের পরে আমরা একটা আয়োজন করেছিলাম, আসলে শুধু ভোকাবুলারি না, আমরা এটা ইংলিশের জন্য প্রিপারেশন, মানে ইংলিশের প্রস্তুতি আসলে কিভাবে নিলে একটু ভালো করা যেতে পারে। তো ওইটা আসলে সারমর্ম যদি আমি আপনাকে একদম এক কথায় বলি, সেটা হলো আলাদাভাবে শব্দ শিখে আপনি যদি ভালো করতে চান, সেটা আসলে খুব টাফ। তো শব্দের উপরে গুরুত্ব কমিয়ে আপনি আসলে প্যাসেজের উপর গুরুত্ব বাড়ান। তো প্যাসেজের উপর গুরুত্ব বাড়ানোর মাধ্যমে অর্থ আমি বুঝাচ্ছি ট্রান্সলেশন টাইপ জিনিসগুলো। তো ট্রান্সলেশনটা যখন বেশি করে করবেন, বিভিন্ন টপিকের উপর ট্রান্সলেশন করবেন, মানে আপনি বাংলাদেশের উপর ট্রান্সলেশন করেন, যুদ্ধের উপর ট্রান্সলেশন করেন, হিস্ট্রির উপর ট্রান্সলেশন করেন, সায়েন্স এন্ড টেকনোলজির উপর ট্রান্সলেশন প্র্যাকটিস করেন, যত ধরনের টপিক পাওয়া যায় ম্যাক্সিমাম টপিকের উপর ট্রান্সলেশন করেন। এতে সুবিধাটা কি হবে, যে টপিক রিলেটেড কিছু স্পেসিফিক ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ড গুলো আপনি জেনে গেলেন। মনে করেন আপনি কৃষি ক্ষেত্রে আপনার কিছু একটা লিখতে হবে ইংলিশে, তো আপনি কৃষি টপিকের উপর যদি 5-6টা ট্রান্সলেশন করেন, তাহলে বিশেষ কিছু টার্ম আপনি যেগুলো দিয়ে কৃষি ক্ষেত্রকে বা এগ্রিকালচার সেক্টরটাকে একটু ভালোভাবে ডিসকাস করা যায় বা ব্রিফ করা যায়, সেই শব্দগুলো আপনার জানা হয়ে গেল, এবং শব্দ জানার সাথে সাথে আপনার ট্রান্সলেশনটাও ইমপ্রুভ করলো। তো একদম সহজে চিন্তা করলে যে ট্রান্সলেশনের উপর গুরুত্ব বাড়ালে আপনার ভোকাবুলারিটা ধীরে ধীরে আস্তে আস্তে ইমপ্রুভ করবে। ট্রান্সলেশনটা কিভাবে ভাইয়া? এটা মানে বিভিন্ন পত্রিকা পড়েও এটা? পত্রিকা থেকে করতে পারেন, প্রথম দিকে হয়তো বা কোনো একটা বই থেকে করতে পারেন, বাট পত্রিকাটা আসলে বেস্ট। বাট পত্রিকা শুরুতেই করাটা বেস্ট অফ। সো প্রথমে যে কোনো একটা সহজ বই থেকে শুরু করলেন, আস্তে আস্তে ইমপ্রুভ করতে করতে পত্রিকার দিকে গেলেন। জি ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আর ইন দ্য মিন টাইম সবুজ ভাই আমাদের সাথে আছে, আমাদের রিটেন কোর্সটা নিয়ে মানে আপনি কিছুটা জানাই দিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। জি ভাইয়া। আচ্ছা, আপনারা জানেন আমাদের ওয়েবসাইটে ইন ডিটেলস এই প্রোগ্রাম সম্পর্কে সবই দেওয়া আছে। আমি তারপরেও আরেকবার একটু বলছি যে আপনারা আমাদের এই লিখিত ফুল কোর্স প্রোগ্রামে সর্বমোট 80টি জুম লাইভ ক্লাস পাবেন, এবং সর্বমোট 119টি স্ট্যান্ডার্ড এক্সাম দিতে পারবেন। এক্সামগুলোর ক্ষেত্রে আরেকটু আমি ডিটেইলি বলে দিতে পারি। আপনাদের যেগুলো ডেইলি এক্সামগুলো, এগুলো আপনারা অলরেডি লাইভের মাধ্যমে দিতে পারবেন।
আর আপনি উইকলি আমাদের এবং ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিংক ইয়াটা শেয়ার করে স্ক্রিনটা শেয়ার করে দেখায় দিতে পারেন। ওকে ভাই। জি, আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো যেটা বলছিলাম যে আমাদের এই কোর্সে সর্বমোট 80টি জুম লাইভ ক্লাস থাকবে এবং সর্বমোট 119টি স্ট্যান্ডার্ড এক্সাম থাকবে। আর এক্সামের ব্যাপারে যেটা বলছিলাম যে আপনারা ডেইলি যে এক্সামগুলো আমাদের সেটা আপনারা অনলাইনের মাধ্যমে দিতে পারবেন এবং উইকলি যে পরীক্ষাগুলো হয় আমাদের সেগুলো আপনারা চাইলে আমাদের উদ্ভাসন মেসের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনারা দিতে পারবেন এবং সেই ক্ষেত্রে মান্থলি পরীক্ষাগুলো, হ্যাঁ। আর আপনারা আমাদের ক্লাসগুলো জানেন যে আপনাদের আইডিতে রেকর্ডেড অবস্থায় থাকবে। তো সেইখানে ক্লাস করার সময় মানে আপনারা রিপ্লে যখন ভিডিওতে দেখবেন, তো সেইখানে যদি কোনো কোশ্চেন আপনাদের এসে থাকে বা কোনো সেইখান থেকে কোশ্চেন থেকে থাকে, আপনারা সার্বক্ষণিক আমাদের যে কিউএনএ সার্ভিসটা আছে সেখানে আপনারা করতে পারবেন কোশ্চেন। আর সেখানে আমাদের এক্সপার্ট টিচার যারা থাকবেন তারা আপনাদের রিপ্লাই গুলো দিয়ে দেবে। এছাড়াও আপনারা আমাদের যে এক্সাম গুলো দিচ্ছেন সেগুলোর জন্য আপনারা অ্যানালাইসিস রিপোর্ট ও রেজাল্ট গুলো এসএমএস এর মাধ্যমে পাবেন। আর প্রস্তুতি সহায়ক যে 15টি প্রভিডেন্ট বই এগুলো আমাদের ব্রাঞ্চ থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। আর তাছাড়াও আরো ডিটেলস যেগুলো থাকছে আরেকটু আমি বলছি। 80টি হচ্ছে ডেইলি মানে লিখিত এক্সাম যেগুলো অনলাইনে দিতে পারবেন। 19টি ইভ্যালুয়েশন টেস্ট আছে, অফলাইন এবং অনলাইন দুইটা ওয়েতেই দিতে পারবেন। 13টি সাবজেক্ট টেস্ট আছে, এটাও অফলাইন এবং অনলাইনে দিতে পারবেন। আর 7টি ফাইনাল মডেল টেস্ট আছে, সেমলি আপনারা অফলাইন এবং অনলাইনে দিতে পারবেন। আর প্রতিটি পরীক্ষার মার্কিং গাইডলাইন পাবেন আপনারা আমাদের থেকে। আর বইগুলো হচ্ছে আপনারা যখন আমাদের সাথে ভর্তি হবেন তখন আপনাদের ব্রাঞ্চ থেকে সরবরাহ করা হবে। এছাড়াও যদি কেউ আহ, শুধুমাত্র আমাদের বইগুলো কালেক্ট করতে চায় সেগুলো আপনারা চাইলে রকমারি থেকে কালেক্ট করে নিতে পারেন, হ্যাঁ। তো এই ছিল আমাদের মোটামুটি কোর্সের ডিটেলস। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আমরা শেষ করতে পারি এখনই। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ক্লাসগুলো যখন হবে, আমাদের মূল ক্লাসে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে, সেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে কোন টপিক কোন জায়গা থেকে পড়তে হবে, কোন প্রশ্ন কিভাবে সাজালে নাম্বার বেশি আসার সম্ভাবনা, এই সবগুলো সাজিয়ে আমাদের ক্লাসগুলো নেওয়া হবে। তো আমাদের ক্লাস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো শুভরাত্রি, ভালো থাকবেন। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে ক্লাসটি শেষ করার জন্য। আর যে ভাই এবং আপুরা আমাদের ফেসবুক থেকে শুনতে পাচ্ছিলেন আপনাদের উদ্দেশ্যে আবার একটু বলছি, আমরা আশা করি যে উত্তরণের মাধ্যমে আপনারা আপনাদের রিটেনের প্রস্তুতিটা খুব ভালোভাবে এবং গুছিয়ে প্রিপারেশন গুলো নিতে পারবেন। তো আপনারা যারা এখনো আমাদের মূল কোর্সটার সাথে যুক্ত হননি তারা আশা করি খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, যেন না যে লক্ষ্যে আপনারা আমাদের সাথে আছেন সেই লক্ষ্য যেন আপনারা অ্যাচিভ করতে পারেন। আর আমি কথা বাড়াচ্ছি না, তাহলে আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অন্য কোনো ক্লাসে বা সেমিনারে আপনাদের সাথে কথা হবে। সবার জন্য অসংখ্য শুভকামনা রইলো এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।